হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি যে থেলসের উপপাদ্যটি প্রমাণ করে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, থেলসের উপপাদ্যটা বর্তমানে এটাকে প্রপোর্শনাল যে বেসিক প্রপোর্শনাল থিওরেম হিসাবেও এটাকে মানে পরিচিতি আছে এটার। বর্তমানে এটাকে বেসিক প্রপোর্শনাল থিওরেম বলা হয়। অ্যাকচুয়ালি এটা থেলস প্রথম করেছিলেন, তার জন্য এটাকে আমরা থেলসের উপপাদ্য নামে চিনি। ওকে, থেলসের উপপাদ্য নামে চিনি। আমাদের যে দশম শ্রেণীর সিলেবাসটা রয়েছে, দশম শ্রেণীর জিওমেট্রির পার্টে থেলসের উপপাদ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য থেলসের উপপাদ্য। জিওমেট্রির বিভিন্ন শাখাতে বিভিন্ন জ্যামিতিক প্রমাণ মানে জ্যামিতিক শর্তাবলীর প্রমাণ করতে গেলে, বিভিন্ন জ্যামিতিক প্রবলেম সলিউশন করতে গেলে থেলসের উপপাদ্যের প্রয়োগ করতে হয় আমাদেরকে। ঠিক আছে, যে শুধু দশম শ্রেণীর সিলেবাস না, জিওমেট্রির বিভিন্ন শাখাতে, ঠিক আছে, অন্যান্য ক্লাসেও থেলসের উপপাদ্যের প্রয়োগ রয়েছে। তাহলে থেলসের উপপাদ্যটা খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, খুব ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, দশম শ্রেণীর এটা বোর্ড এক্সামেও আসে, থেলসের উপপাদ্যটা বিবৃত করো এরকম করে বোর্ড এক্সামও কিন্তু আসে। ঠিক আছে, বা বেসিক প্রপোর্শনাল থিওরেমটা প্রমাণ করো এরকম করে বোর্ড এক্সামে আসে কিন্তু। খুব ভালো করে লক্ষ্য করো উপপাদ্যটাতে কি বলা আছে দেখো। আমি এখানটাতে লিখে রেখেছি উপপাদ্যটা। কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল কোনো সরলরেখা ত্রিভুজটির অপর দুইটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তার মানে কি দাঁড়ালো, যে কোনো ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল, ত্রিভুজের তিনটি বাহু রয়েছে, তার মধ্যে যে কোনো একটি বাহুর সমান্তরাল কোনো সরলরেখা ত্রিভুজটির অপর দুইটি যে বাহু রয়েছে তাদেরকে সমানুপাতে বিভক্ত করবে। এটা ক্লিয়ার করার জন্য আমি এখানে দেখো তিনটি ত্রিভুজ নিয়েছি, তোমাদের একদম এই উপপাদ্যটা কি বলা আছে সেটা পরিষ্কার করে দেওয়ার জন্য আমি এখানে তিনটি ত্রিভুজ নিয়েছি। প্রথমত দেখো এখানটাতে এ বি সি একটা ত্রিভুজ নিয়েছি। এই ত্রিভুজটার ক্ষেত্রে লক্ষ্য করো, এই যে বিসি বাহুর সমান্তরাল একটা সরলরেখা ডিই অঙ্কন করেছি এখানটাতে। ঠিক আছে, এটা দেখো এই এবি বাহুকে এখানে ডি বিন্দুতে এবং এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে এডি ইস টু ডিবি ইকুয়াল টু এই ইস টু ইসি। ঠিক আছে, মানে এই এই সরলরেখাটার মানে এই বাহুটার সমান্তরাল সরলরেখা অপর দুইটা বাহুকে যেহেতু দুইটা বিন্দুতে ছেদ করেছে, তাহলে ওই বিন্দুগুলিতে তারা সমানুপাতে বিভক্ত করবে। ঠিক আছে, এটাই প্রমাণ করতে হবে। এই প্রথম ক্ষেত্রে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। আমি এখানটাতে আবার আলাদা করে লিখে রেখেছি, লক্ষ্য করো। এডি ইস টু ডিবি মানে এডি ডিভাইড বাই ডিবি একই কথা, ইকুয়াল টু এই ইস টু ইসি লিখেছি, এটাকে আমরা এই ডিভাইড বাই ইসিও লিখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে প্রথম এটা গেল। এটাকে আরেকটু পরিষ্কার করার জন্য দেখো, ত্রিভুজের এই যে এটা সবসময় কি এই বাহুটার সমান্তরাল হবে এরকম কোনো কন্ডিশন নেই কিন্তু। এখানে যে কোনো বাহুর সমান্তরাল হতে পারে। কোশ্চেনটাতেই কিন্তু এই উপপাদ্যটাতে কিন্তু বলা আছে যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, যে কোনো বাহুর সমান্তরাল হতে পারে। তার জন্য এটা আরেকটু পরিষ্কার করার জন্য আমি এখানে আরেকটা ত্রিভুজ নিয়েছি, লক্ষ্য করো। এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ নিয়েছি। এই ত্রিভুজ এক্স ওয়াই জেড ত্রিভুজের এক্স ওয়াই বাহুর সমান্তরাল একটা সরলরেখা নিয়েছি এমএন। ঠিক আছে, এটা জেড এক্স বাহুকে এম বিন্দুতে এবং জেড ওয়াই বাহুকে এন বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে আমাকে প্রমাণ করতে হবে জেড এম ডিভাইড বাই এম এক্স ইকুয়াল টু জেড এন ডিভাইড বাই এন ওয়াই লিখে রেখেছি এখানটাতে আমি। ঠিক আছে, এখানে দেখো আরেকটা ত্রিভুজ নিয়েছি, আরেকটু ক্লিয়ার হয়ে যাও জিনিসটা। দেখো আমি এখানটাতে পি আর বাহুর সমান্তরাল, এখানে ত্রিভুজটা নিয়েছিলাম আমি পি কিউ আর। ঠিক আছে, এখানে পি আর বাহুর সমান্তরাল করে এস টি একটা সরলরেখা অঙ্কন করেছিলাম। এস টি সরলরেখাটা কিউপি কে এস বিন্দুতে এবং কিউ আর কে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে কি প্রমাণ করতে হবে আমাকে? এক্ষেত্রে প্রমাণ করতে হবে এই যে লিখে রেখেছি এখানটাতে আমি কিউ এস ডিভাইড বাই এস পি ইকুয়াল টু কিউ টি ডিভাইড বাই টি আর। ঠিক আছে, এই যে এই অংশটা ডিভাইড বাই এই অংশটা ইকুয়াল টু এই অংশটা ডিভাইড বাই এই অংশটা। ওকে, এগুলি এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য থেলস উপপাদ্যটা প্রমাণ করা মানে হলো ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল কোনো সরলরেখা অপর দুইটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, এটা প্রমাণ করা। ঠিক আছে, এটাই তো থেলসের উপপাদ্যটা। এটা প্রমাণ করতে গেলে আমাকে কি কি জানতে হবে দেখো। যে কোনো কাজ করতে গেলে জিওমেট্রিক না, শুধু আমাদের বাস্তব জীবনে অন্যান্য ক্ষেত্রেও বিভিন্ন কাজ করতে গেলে প্রিভিয়াস কিছু নলেজ আমাদেরকে থাকতে হয়। ঠিক আছে, প্রিভিয়াস কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের হাতে থাকতে হয়, যেগুলি আমাদেরকে আগে থেকে ওইটা কাজে মানে কাজ করার সময় ওইটার আমরা ব্যবহার করি। ঠিক আছে, এখানেও থেলসের উপপাদ্যটা প্রমাণ করতে গেলে আমাকে কিছু পূর্ব জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, পূর্ব জ্ঞান বলতে এখানে জ্যামিতিক কিছু শর্ত আমাকে আগে থেকে জেনে নিতে হবে। ঠিক আছে, জানতে হবে। সেগুলি আমি প্রথমে একটু আলোচনা করে নিচ্ছি, তারপর আমি
উপপাদ্যটা প্রমাণ করব, ঠিক আছে? তাহলে দেখবে একদম তোমাদের পরিষ্কার হয়ে যাবে। আমার ভিডিওটা যদি ভালোভাবে তোমরা যদি লক্ষ্য করো, মনোযোগ দিয়ে যদি লক্ষ্য করো, হ্যাঁ, একদম দেখবা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। বাড়িতে আর পড়তে হবে না, আলাদা করে আর পড়তে হবে না, ঠিক আছে? আমার ভিডিও দেখতে দেখতে কিন্তু তোমাদের উপপাদ্যটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো আমি শুরু করছি। এখন দেখো কি বলেছিলাম আমি, কিছু পূর্ব জ্ঞান নিয়ে আমি প্রথম আলোচনা করব, ঠিক আছে? যেটা আমাকে এই থেলস উপপাদ্য প্রমাণ করার জন্য যে জিনিসগুলি আমাকে প্রথম থেকে জানতে হবে, সেটা আমি এখন আলোচনা করব আগে, ঠিক আছে? দেখো প্রথমত আমাকে জানতে হবে, এখানটাতে আমি দেখাচ্ছি, দেখো এখানে আমি নিয়ে রেখেছি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমাদের সবারই জানা আছে, তারপরে আমি আবার এখানটাতে মনে করিয়ে দিচ্ছি শুধু, ঠিক আছে? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়, ঠিক আছে? এখানটাতে দেখো আমি বোঝার জন্য আমি একটা ত্রিভুজ জাস্ট একটা এঁকে রেখেছি, এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে আমি বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করেছি এরকম করে, যে বিসিটা এখানে তাহলে ভূমি আর এটা হলো তাহলে উচ্চতা, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু হাফ ইন্টু বিসি, বিসিটা হলো তার ভূমি, ইন্টু উচ্চতা মানে এখানটাতে এডি, এই যে উচ্চতা এঁকেছিলাম আমি এডি, ঠিক আছে? হাফ ইন্টু এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হাফ ইন্টু বিসি ইন্টু এডি। এটা কিন্তু শুধু এই যে ত্রিভুজের নিচের বাহুটা সবসময় ভূমি হবে এরকম না, কিন্তু জিনিসটা ভালো করে লক্ষ্য করো, আমার কথাগুলি ভালো করে লক্ষ্য করো। আমি যে বলেছিলাম বাড়িতে আর পড়তে হবে না, ঠিকই পড়তে হবে না, ঠিক আছে? যদি মনোযোগ সহকারে লক্ষ্য করো, ভালো করে বুঝতে চেষ্টা করো, ঠিক আছে? দেখো এক্ষেত্রে ভূমিটা কিন্তু সবসময় এই বাহুটাই হবে এমন কোনো কন্ডিশন নেই কিন্তু, ঠিক আছে? ভূমি কিন্তু এটাও হতে পারে, ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে যে কোনো বাহু ভূমি হতে পারে। এই বাহুটা যদি ভূমি হয় তো সেক্ষেত্রে তার অনুরূপ উচ্চতা হবে এটার অপোজিট যে শীর্ষবিন্দুটা রয়েছে এখান থেকে তার উপর লম্ব হবে, এটা হবে তার উচ্চতা। ওকে, এখান থেকে তার উপর লম্ব, এটা হলো তার উচ্চতা। আবার যদি এই বাহুটাকে যদি আমি ভূমি ধরি, তাহলে এটার অপোজিট যে শীর্ষবিন্দুটা রয়েছে এখান থেকে যে লম্বটা অঙ্কন করা যায় এই ত্রিভুজটার মানে এই বাহুটার উপর, এটা হলো তার উচ্চতা, ঠিক আছে? এক্ষেত্রে এটা হলো তার উচ্চতা, মানে যে কোনো বাহু তার ভূমি হতে পারে, ওই বাহুর অনুরূপ উচ্চতাটা ধরতে হয়, ঠিক আছে? এখানে উচ্চতা বলতে আমরা এই যে উচ্চতা লিখেছি, উচ্চতা বলতে ওই ভূমি যেটাকে ধরবো আমরা ওই বাহুটার অনুরূপ উচ্চতা, মানে ওই বাহুটার অপোজিট শীর্ষবিন্দু থেকে ওই বাহুর উপর লম্বটা, ঠিক আছে? ওই বাহুর উপর অঙ্কিত লম্বটাই হলো তার অনুরূপ উচ্চতা। ওকে, তাহলে এখান থেকে আমরা কি জানলাম? হ্যাঁ, প্রথমত আমাদের তিনটি জিনিস জানতে হবে থেলসের উপপাদ্যটা পূর্ব জ্ঞান হিসাবে আমি কয়েকটা জিনিস জানবো বলেছিলাম, এখানে আমাকে জাস্ট তিনটি জিনিস জানতে হবে। এক নাম্বার জানলাম আমরা, তাহলে জানলাম বলতে মনে করলাম, যেগুলি আমাদের পূর্ব থেকেই জানা আছে, এই জন্যই আমি এটাকে পূর্ব জ্ঞান হিসাবে বলেছি, ঠিক আছে? এগুলি আমাদের সবকিছু আগে থেকে জানা আছে, আর জাস্ট আমি এখন আবার একটু তোমাদেরকে রিপিট করে মনে করিয়ে দিচ্ছি জাস্ট, ঠিক আছে? দেখো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, প্রথমত এটা আমাকে জানতে হবে। ওকে, এবার দ্বিতীয়ত কি জানতে হবে? দেখো দ্বিতীয়ত জানতে হবে এখানে, দ্বিতীয়ত দেখো আমি যে আগের যে প্রথমত যেটা জানলাম ওইটাকে কাজে লাগিয়ে যদি আমি একবার চেষ্টা করি, এখানটাতে দেখো, এখানে দেখো আমি এ বি ডি একটা ত্রিভুজ এঁকেছি, এই ত্রিভুজটার এখানে একটা উচ্চতা এঁকেছি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি দাঁড়াবে? এই যে প্রথম লিখে রেখেছি আমি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি ডি ইকুয়াল টু হাফ ইন্টু বিডি, এই যে তার ভূমিটা বিডি ইন্টু উচ্চতা এ এম, ঠিক আছে? হাফ ইন্টু বিডি ইন্টু এ এম। ওকে, এটা এখান থেকে আমরা মানে প্রথম যেটা আমরা জানলাম পূর্ব জ্ঞান হিসাবে প্রথমত যেটা আমরা জেনেছি সেটা থেকেই আমরা এটা লিখে নিতে পারছি, ঠিক আছে? এখানে দেখো আরেকটা ত্রিভুজ নিয়েছি, এটা এই যে এডিসি, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কি লিখতে পারি আমরা? হাফ ইন্টু ডিসি ইন্টু এ এম, এটার ভূমিটা হলো ডিসি আর উচ্চতা তো এটাই আগেরটাই রইল এ এম, ঠিক আছে? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্বটাই তো উচ্চতা, তাহলে এটার ক্ষেত্রফলটা হলো হাফ ইন্টু ডিসি ইন্টু এ এম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা মানে এই যে প্রথম যেটা জানলাম এটাকে যদি আমরা এই দ্বিতীয় সম্পর্কটা দিয়ে যদি ডিভাইড করি, তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো এই যে এখানটাতে লিখেছি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি ডিভাইড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিসি ইকুয়াল টু, এই যে এখানটাতে পেয়েছিলাম হাফ ইন্টু বিডি ইন্টু
এ এম, এখানটাতে লিখেছি হাফ ইন্টু বিডি ইন্টু এম, আর নিচেরটা হলো হাফ ইন্টু ডিসি ইন্টু এম, এখানটাতে লিখেছি আমি এটা। ঠিক আছে, এখানে দেখো এ এমটা ক্যান্সেল হচ্ছে, এই যে এ এমটা ক্যান্সেল হচ্ছে সেম, আর এখানটাতে হাফ, এখানটাতেও 1/2 হাফ ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে থাকছে কত, বিডি বাই ডিসি থাকছে, এখানটাতে বিডি বাই ডিসি থাকছে। ঠিক আছে, আচ্ছা এখানে একটু জিনিস লক্ষ্য করো, এখান থেকে আমরা তাহলে কি পেলাম, এই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি ডিভাইড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিসি ইকুয়াল টু বিডি ডিভাইড বাই ডিসি, এইটুকু আমরা এখান থেকে জানলাম। আচ্ছা এই যে জানলাম, এটা থেকে আমরা একটা জিনিস সিদ্ধান্ত করে নিতে পারি না এখান থেকে, যে এই ত্রিভুজ দুইটার দিকে একটু লক্ষ্য করো, আমি কোন কোন ত্রিভুজ নিয়েছি, এখানে তো অনেকগুলি ত্রিভুজ রয়েছে, তার মধ্যে আমি কোন ত্রিভুজটা নিলাম, ঠিক আছে, কেনই বা ওইগুলি শুধু নিলাম, ঠিক আছে, এখানে অনেকগুলি ত্রিভুজ রয়েছে, আমি কেন শুধু এ বি ডি এবং এ ডি সিটাই কেন চুজ করলাম, ঠিক আছে, একটা লক্ষ্য করো এখানটাতে এ বি ডি ত্রিভুজের শীর্ষবিন্দুটা হলো এ, আবার দেখো এ ডি সি ত্রিভুজেরও শীর্ষবিন্দুটা কিন্তু এ, ঠিক আছে, দুইটা ত্রিভুজেরই একই শীর্ষবিন্দু, লক্ষ্য করো জিনিসটা ভালো করে, দুইটা ত্রিভুজেরই কিন্তু একই শীর্ষবিন্দু, এবং এ বিডি ত্রিভুজের ভূমিটা হলো এখানে বিডি, আর এডিসি ত্রিভুজের ভূমিটা হলো ডিসি, ঠিক আছে, দুইটা ত্রিভুজের ভূমি কিন্তু একই সরলরেখার উপর অবস্থিত, জিনিসটা ভালো করে লক্ষ্য করো, একই সরলরেখার উপর কিন্তু তাদের ভূমিগুলি অবস্থিত, ভূমির মানটা সমান না, কিন্তু তারা একই সরলরেখার উপর অবস্থিত। ওকে, আবার তাদের শীর্ষবিন্দুটা কিন্তু একই বিন্দুতে রয়েছে, তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি না যে যদি দুইটি ত্রিভুজের একই শীর্ষবিন্দু থাকে এবং তাদের ভূমিগুলি যদি একই সরলরেখার উপর অবস্থিত হয়, তবে আমরা লিখতে পারি তাদের ক্ষেত্রফলের অনুপাতটা তাদের ভূমির অনুপাতের সমান হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি, তো এখান থেকে আমরা নিতে পারি কি সিদ্ধান্ত, যে দুইটি ত্রিভুজের যদি শীর্ষবিন্দু একই হয় এবং তাদের ভূমি যদি একই সরলরেখার মধ্যে অবস্থিত হয়, তবে তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সমান হবে। ওকে, তৃতীয়ত কি জানতে হবে, দেখো প্রথমত জেনেছি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দ্বিতীয়ত জেনেছি যদি দুইটি ত্রিভুজের একই শীর্ষবিন্দু হয় এবং তাদের ভূমিগুলি যদি একই সরলরেখার মধ্যে অবস্থিত হয়, তবে তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সমান হয়। ওকে, এবার তৃতীয়ত আমাকে কি জানতে হবে, এটাও আমাদের সবাই জানা আছে, তারপরে আমি আবার মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এখানটাতে দেখো আমি দুইটা ত্রিভুজ নিয়েছি, দুইটা সরলরেখার মধ্যে রয়েছে, দেখো এই যে এটা আর এটা দুইটা কিন্তু সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, সিডি এবং এ বি দুইটা সমান্তরাল সরলরেখা, আর এখানে ত্রিভুজ রয়েছে, দেখো এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, আর একটা এ ডি বি এই ত্রিভুজটা, ঠিক আছে, দুইটা ত্রিভুজেরই ভূমিটা কিন্তু একই, লক্ষ্য করো এখানে দুইটা ত্রিভুজের ভূমি একই, আর তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, ঠিক আছে, একই সমান্তরাল পেয়ারের মধ্যে তারা অবস্থিত, ঠিক আছে, সেম প্যারালাল পেয়ারের মধ্যে তারা অবস্থিত। তাহলে এখান থেকে আমরা একটা কন্ডিশন আমরা আগে থেকে জানি, এটা নবম শ্রেণীতে পড়েছিলাম আমরা, ঠিক আছে, যে দুইটি ত্রিভুজ যদি একই ভূমির উপর থাকে এবং তারা যদি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তবে তাদের ক্ষেত্রফল সমান হবে। ঠিক আছে, এখানে আমি লিখে রেখেছি, দেখো এই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি, দুইটি ত্রিভুজ যেহেতু একই ভূমির উপর রয়েছে, এই যে একই ভূমি এবির উপর দণ্ডায়মান এবং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে রয়েছে, তার জন্য আমরা লিখতে পারি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা প্রথমত কি জানলাম, প্রথমত জানলাম যে এক নম্বরে জেনেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দুই নম্বরে কি জেনেছিলাম, দুইটি ত্রিভুজের শীর্ষবিন্দু যদি সেম থাকে এবং তাদের ভূমি যদি একই সরলরেখার উপর অবস্থিত হয়, তবে তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সমান হয়। ঠিক আছে, ক্ষেত্রফলের অনুপাতটা তাদের ভূমির অনুপাতের সমান হয়, এটা দুই নম্বরে জেনেছি। তারপর তিন নম্বরে কি জানলাম, যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে দুইটি ত্রিভুজ অবস্থিত হয়, তাহলে তাদের ক্ষেত্রফলটা সমান হবে। ওকে, এই তিনটা জিনিস আমরা জেনেছি, পূর্ব জ্ঞান হিসাবে এই তিনটা জিনিস আমাকে থেলসের উপপাদ্য প্রমাণ করতে কাজে লাগবে। ঠিক আছে, এবার আমরা মেইন উপপাদ্যটাতে যাচ্ছি, লক্ষ্য করো। ঠিক আছে, তিনটা পূর্বজ্ঞান হিসাবে আমরা আগে জেনে নিলাম, প্রিভিয়াস নলেজ। ঠিক আছে, এবার আমরা মেইন উপপাদ্যটাতে যাচ্ছি। দেখো উপপাদ্যটা এবার লক্ষ্য করো, উপপাদ্যটাতে কি ছিল, থেলসের উপপাদ্যটাতে ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল কোনো সরল রেখা
ওই ত্রিভুজটির অপর দুইটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। ঠিক আছে, আমি এখানে দেখো এবিসি একটা ত্রিভুজ নিয়েছি, চিত্রটাতে লক্ষ্য করো, ওই চিত্রটাতে লক্ষ্য করো। এবিসি ত্রিভুজের এই যে বিসি বাহুর নিচের ভূমিটা যে বিসি রয়েছে, বিসি বাহুর সমান্তরাল একটা সরলরেখা এখানে ডিই অঙ্কন করেছি। ঠিক আছে, এই সরলরেখাটা এবি বাহুকে ডি বিন্দুতে এবং এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে থেলসের উপপাদ্য অনুসারে আমাকে প্রমাণ করতে হবে কি, থেলসের উপপাদ্য প্রমাণ করা মানে কি, এখানে আমাকে কি প্রমাণ করতে হবে, তাহলে এডি ডিভাইড বাই ডিবি ইকুয়াল টু এই ডিভাইড বাই ইসি, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা প্রমাণ করতে গেলে আমাকে তো ওই যে আমি বলেছিলাম যে প্রিভিয়াস নলেজগুলি আমাকে জানতে হবে, ওইগুলি আমরা আগেই আলোচনা করে নিয়েছি। আচ্ছা, কোনো একটা থিওরেম প্রুভ করতে গেলে অনেক ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, অনেক সময় কিছু এক্সট্রা অঙ্কন করতে হয়, কিছু কনস্ট্রাকশনের দরকার হয়। এক্ষেত্রে আমি এক্সট্রা অঙ্কন করেছি, দেখো আমি ডট চিহ্নের মাধ্যমে লিখে রেখেছি। এই যে বি বিন্দুর সাথে ই বিন্দু এবং সি বিন্দুর সাথে ডি বিন্দু, মানে বিই এবং সিডি যুক্ত করে দিয়েছি শুধু। ঠিক আছে, দুইটা যুক্ত করেছি, এগুলি এক্সট্রা কনস্ট্রাকশন বা এক্সট্রা অঙ্কন হিসাবে এগুলি আমার লাগবে এখানটাতে। আচ্ছা, এগুলি অঙ্কন করার ফলে এখানে দেখো অনেকগুলি ত্রিভুজ তৈরি হয়েছে, চিত্রটা একটু অন্যরকম হয়ে গেছে এগুলি অঙ্কন করার ফলে। ঠিক আছে, এখানটাতে ভালো করে একটু লক্ষ্য করো, আমি যদি এই অংশটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে, সি অংশটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে পার্টটা রয়েছে এখানটাতে, এই পার্টটাকে আমি এখানটাতে আলাদা করে এঁকে নিচ্ছি। দেখো একটু লক্ষ্য করো, আলাদা করে এঁকে নিচ্ছি। এটা এরকম রয়েছে, এরকম রয়েছে, এই রয়েছে, আর এদিকটাতে এরকম রয়েছে। এই বিন্দুটার নাম হলো এখানটাতে এ, এই বিন্দুটার নাম হলো এখানে ই, এই বিন্দুটার নাম হলো বি, আর এই বিন্দুটার নাম হলো ডি। ঠিক আছে, ডি, এটা ওকে, এরকম রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে এই যে সি পার্টটা, এই অংশটা, এই কর্নারটা আমি বাদ দিয়ে বাকি অংশটাকে এখানটাতে এঁকে নিয়েছি। এখন দেখো আমি যে দ্বিতীয় প্রিভিয়াস নলেজ যেটা আমার দ্বিতীয়ত যেটা জেনেছিলাম, সেখান থেকে আমরা কি জেনেছিলাম, যদি দুইটি ত্রিভুজের শীর্ষবিন্দু সেম থাকে, এখানে লক্ষ্য করো এ বি, কালিটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখো এ ডিই এই যে ত্রিভুজটা বা এ ই ডি যে ত্রিভুজটা, এই ত্রিভুজের শীর্ষবিন্দুটা যদি আমি এটাকে ধরি, আবার ডিই বি এই ত্রিভুজেরও শীর্ষবিন্দু যদি আমি এটাকে ধরি, ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এই দুইটা ত্রিভুজেরও যদি আমি শীর্ষবিন্দু, এই ত্রিভুজটার শীর্ষবিন্দু ই, এটারও শীর্ষবিন্দুটা এখানে ই, ঠিক আছে, আর এটার অপোজিট যে বাহুগুলি, এটাকে যদি আমি ভূমি ধরি, বিইটা এখানে ভূমি, এডিটা ভূমি, আর এটার বেলা হলো ডিবিটা ভূমি, তাহলে দেখো এখানে কালিটাকে রেড দিয়ে লিখছি, এটা ভালো হবে। তাহলে এখানটাতে আমরা লিখতে পারি, এটাকে যদি আমি আরেকটু স্পষ্ট করার জন্য এরকমভাবে করে নেই, এরকম করে নেই যে এটা হলো এখানটাতে ইটা উপরে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, উপরে নিয়ে নিচ্ছি, এটাকে কার্ভ করে আমি এদিকে এ, এদিকে বি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, বি, আর এখানটাতে ডি নিয়ে নিচ্ছি। এখানে দেখো লক্ষ্য করো, আমি বেসটাকে নিচে নিয়েছি, এই এদিকের অংশটাকে আমি নিচে কনস্ট্রাকশন করে দিয়েছি। ওকে, আর এইটাকে আমি উপরে নিয়ে নিয়েছি, এটাকে একটু ঘুরিয়ে নিয়েছি, চিত্রটাকে এরকম করে একটু ঘুরিয়ে নিয়েছি জাস্ট। ঠিক আছে, এরকম করে এটাকে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন তোমাদের পরিষ্কার করার জন্য, জিনিসটা বেসটা পরিষ্কার করার জন্য আমি এরকম করেছি। লক্ষ্য করো এখানে এইডি যে এইডি, হ্যাঁ, এইডি ত্রিভুজের ভূমি হলো এডি, আর ইডিসি ইডিবি ত্রিভুজের ভূমিটা হলো ডিবি। দুইটা ভূমি দেখো একই সরলরেখার মধ্যে অবস্থিত। ঠিক আছে, দুইটা ত্রিভুজেরই ভূমিগুলি কি একই সরলরেখার উপর অবস্থিত এবং তাদের একই শীর্ষবিন্দু ই। ঠিক আছে, তাদের একই শীর্ষবিন্দু ই। তাহলে আমরা একটু আগে যে প্রিভিয়াস নলেজ হিসাবে যে 2 নম্বরে যেটা জেনেছিলাম, আমরা যদি দুইটি ত্রিভুজের শীর্ষবিন্দু সেম হয় এবং তাদের ভূমিগুলি যদি একই সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে আমরা লিখতে পারি তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সমান। তাহলে আমরা এটা লিখে নিতে পারি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এইডি ইকুয়াল টু ডিভাইড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিইবি ইকুয়াল টু এডি ডিভাইড বাই ডিবি, মানে তাদের ভূমির অনুপাত। ঠিক আছে, ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সমান হবে। ঠিক আছে, এই সিদ্ধান্তটা নিতে পারি তো এখান থেকে। তাহলে এটা নিয়ে নিলাম, এটাকে আমরা একটা নাম্বার দিয়ে রেখে দেব। ওকে, এরপর দেখো পরবর্তী স্টেপটাতে যাচ্ছি। এখানটাতে লক্ষ্য করো, আবার সিমিলার ওয়েতে যদি আমরা যাই, এই প্রথমত আমি কি করেছিলাম, এই পার্টটাকে বাদ দিয়েছিলাম। এখন আমি এই পার্টটা বাদ না দিয়ে
আমি এই পার্টটাকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে বাকি অংশটা নিয়ে যদি চিন্তা করি, ঠিক আছে, এ ডি ই ত্রিভুজ আর একটা হলো ইডিসি ত্রিভুজ, এই অংশটা চিন্তা করো, তাহলে দেখো এক্ষেত্রে এই ডি বিন্দুটা হলো শীর্ষবিন্দু, আর এডি এ ইটা একটা ভূমি, আর ইসিটা হলো আরেকটা ভূমি। এডি ই ত্রিভুজের ভূমি হলো এটা, আর ইডিসি ত্রিভুজের ভূমি হলো এটা, আর দুইটারই কিন্তু শীর্ষবিন্দুটা একই রয়েছে এখানটাতে, ঠিক আছে। তাহলে এখানেও আমরা লিখতে পারি সিমিলার ওয়েতে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিই ডিভাইড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডি ইডিসি ইকুয়াল টু এই ডিভাইড বাই ইসি, মানে তাদের ভূমির অনুপাতের সমান হবে। ওকে, এটা আমরা এখান থেকে লিখে নিতে পারি। তাহলে আমরা যে প্রিভিয়াস নলেজ থেকে যেটা জানলাম সেগুলি কাজে লাগি, দুইটার সম্পর্ক আমরা পেয়ে গেছি এখানটাতে। এরপরের স্টেপটাতে আসি, তাহলে এখানটাতে লক্ষ্য করো, এখানে আমাদের যে তৃতীয়ত আমরা যেটা জেনেছিলাম, তৃতীয়ত আমরা কি জেনেছিলাম, যে প্রিভিয়াস নলেজ হিসাবে তৃতীয়ত কি জেনেছিলাম আমরা, যদি দুইটি ত্রিভুজ একই ভূমির মধ্যে থাকে এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তবে তাদের ক্ষেত্রফল সমান হয়। এখানে লক্ষ্য করো তো, এই যে ডি ই বি ত্রিভুজটা আরেকটা হলো ডি ই এই যে সি ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ আমি এখানটাতে যদি ডি ইটাকে নিচে নিয়ে এরকম করে যদি এঁকে নেই, ত্রিভুজ দুইটাকে লক্ষ্য করো এরকম হবে, এই যে ডি ই এখানটাতে নিয়েছি ডিই, আর উপরটাতে হলো এটা বি, আর এখানে হবে সি, ঠিক আছে। এরকম হবে ত্রিভুজ দুইটা, দুইটা ত্রিভুজের ভূমি কিন্তু সেম ডিই, ঠিক আছে। আমি এই ভূমিটাকে এখানে নিচে নিয়েছি, ওকে, ভূমিটাকে নিচে নিয়ে গেছি, আর বিসিটাকে এখানটাতে উপরে নিয়ে গেছি, ওকে, ঠিক আছে, বিসিটাকে উপরে নিয়ে গেছি, ত্রিভুজটাকে আমি ঘুরে নিয়েছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে, আলাদা করে দিয়েছি। দেখো এই যে ডিইটা হলো ভূমি, একই ভূমি, তাহলে এই যে বিডিই ত্রিভুজের ভূমি ডিই, আবার এই যে সিডিই ত্রিভুজেরও ভূমি ডিই, ঠিক আছে। আর তারা দেখো একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, ওই যে এটা সমান্তরাল, তো কন্ডিশন ছিল, প্রশ্নের শর্তটাই ছিল যদি ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল কোনো সরলরেখা হয়, তার মানে বিসি এবং ডিই সমান্তরালে উপপাদ্যটাতেই দেওয়া আছে কন্ডিশনটা, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি যে এই যে বিসি আর ডিইটা সমান্তরাল, ঠিক আছে, বিসি ডিই সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে ওই যে প্রিভিয়াস নলেজ থেকে আমরা 3 নাম্বার যেটা জেনেছিলাম সেটা হলো ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল তাহলে সমান হবে। তাহলে এখানে দেখো ত্রিভুজ এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি লিখেছি, ডিইবি ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইডিসি, ঠিক আছে। এটা লিখতে পারি আমরা এখান থেকে, তৃতীয়ত যেটা জেনেছি সেখান থেকে আমরা এটা লিখতে পারি। ওকে, এবার পরবর্তী স্টেপে আসো। পরবর্তী স্টেপটাতে দেখো, প্রথমত আমরা কি জানলাম, প্রথমত জেনেছিলাম আমরা ত্রিভুজ, যে এই অংশটা নিয়ে যেটা জেনেছিলাম, এই অংশটা নিয়ে ত্রিভুজটার, হ্যাঁ, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এইডি মানে এইডি ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইড বাই ডিইবি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এডি বাই ডিবি। আর দ্বিতীয়ত কি জেনেছিলাম এখানটাতে, এটা হলো এডিই ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইড বাই এইসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এটার ভূমি দুইটার অনুপাত মানে এই বাই ইসি। ওকে, এখানে জেনেছিলাম। আর তৃতীয়ত কি জেনেছি আমরা, যে ত্রিভুজ কোনটা কোনটা, আমি এটাকে ইরেজ করে দিচ্ছি পরিষ্কার হবে। এই যে নিচের দুইটা দেখো, এই যে ডিই বি ত্রিভুজটা আর ইডিসি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এই তিনটা আমরা প্রমাণ করে এসেছি অলরেডি, ঠিক আছে। এই তিনটা আমরা এর আগের স্টেপগুলিতে প্রমাণ করে এসেছি, ঠিক আছে। এখানটাতে লক্ষ্য করো, ঠিক আছে, যেহেতু ডিইবি ত্রিভুজ আর ইডিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, দেখো এখানে ডিইবি এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান, এখানে এই যে এখানে পেয়েছি আমরা, ঠিক আছে, আমরা পূর্বে প্রমাণ করে এসেছি এটা, ঠিক আছে। এখানটাতে আমি আবার লিখে রেখেছি ডিইবি ত্রিভুজের ক্ষেত্রফল আর ইডিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ঠিক আছে। আর এটার উপরের অংশটা দেখো, এই যে উপরের অংশটা এইডি হলো এই ত্রিভুজটা, ঠিক আছে, এইডি এই ত্রিভুজটা, এদিকে রয়েছে উপরে এডিই, সেম ত্রিভুজ, ঠিক আছে, এইডি আর এডিই দুইটাই সেম ত্রিভুজ, ঠিক আছে। যেহেতু উপরের পার্টটাও সেম, এই উপরের পার্টটাও সেম, এই যে আর নিচের পার্টটাও সেম, তাহলে আমরা লিখতে পারি না এই পুরো অনুপাতটা সমান, তাহলে ঠিক আছে, এটার ক্ষেত্রফল ডিভাইড বাই এটার ক্ষেত্রফল ইকুয়াল টু দিতে পারি আমরা এখানটাতে এটার ক্ষেত্রফল ডিভাইড বাই এটার ক্ষেত্রফল। ওকে, যেহেতু উপরের অংশটা নিচের অংশ, এই এদিকের উপরের অংশটা সেম, আবার এটার নিচের অংশটা সেম, তার মানে এই সম্পূর্ণ অনুপাতটাই
তাহলে সেম হবে, মানে সম্পূর্ণ অনুপাতটা সমান হবে, সেম বলতে সমান হবে। ওকে, এই সিদ্ধান্তটা নিতে নিতে পারি তো আমরা এখান থেকে। ঠিক আছে, এবার আসি পরের স্টেপটাতে। দেখো দেখো যেহেতু এই এই অনুপাতটা আর এই অনুপাতটা সমান হয়েছে, ঠিক আছে, এই দুইটা অনুপাত সমান হয়েছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই অনুপাতটার মানটা আমরা প্রথমে বের করে রেখেছিলাম। এই অনুপাতের মানটা কত বের করেছিলাম? এডি ডিভাইড বাই ডিবি। তাহলে এটার জায়গাতে আমরা এডি ডিভাইড বাই ডিবি লিখতে পারি। তাহলে এই অনুপাতটার জায়গাতে আমি এডি ডিভাইড বাই ডিবি লিখতে পারি, এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি। আর ওই দিকটাতে রয়েছে কত? ওইদিকে রয়েছে এই অনুপাতটা। এই অনুপাতটার জায়গাতে কি লিখতে পারবো আমরা? এটা ইকুয়াল টু এখানে পেয়েছি কত? এ ই ডিভাইড বাই ইসি। ঠিক আছে, তাহলে এটার জায়গাতে আমরা লিখতে পারবো এ ই ডিভাইড বাই ইসি। এটার জায়গাতে আমি এ ই ডিভাইড বাই ইসি লিখেছি, এই যে এটার জায়গাতে আমি এটা লিখেছি। তাহলে দেখো এই অনুপাত সমান সমান হলো এটা, আর এই অনুপাতটা সমান হলো এটা। তাহলে আমরা এটার জায়গাতে এটা লিখতে পারি। তাহলে যেহেতু এইটা সমান হয়, তাহলে এটার মানগুলি বসিয়ে আমরা এডি ডিভাইড বাই ডিবি ইকুয়াল টু এ ই ডিভাইড বাই ইসি, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলা আছে। থেলস থিওরেমটাতে এটাই কিন্তু প্রমাণ করতে বলা আছে। ওকে, এডি বাই ডিবি ইকুয়াল টু এ ই বাই ইসি, এটাই তো প্রমাণ করতে বলা আছে থেলস থিওরেমে। ওকে, তাহলে প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, খুব সোজা, বুঝতে হবে শুধু একটু। ঠিক আছে, ভালো করে যদি ক্লিয়ারলি মানে বুঝে নাও একটু, তোমাদের কিন্তু বাড়িতে পড়তে হবে না, নিজে নিজে লিখে নিতে পারবে। উপপাদ্য খুব একটা কঠিন জিনিস না। ঠিক আছে, আচ্ছা আজকে তাহলে এইটুকু থাকলো। আজকে থেলস উপপাদ্যটা আলোচনা করলাম। আমি পরবর্তী ভিডিওতে অন্যান্য উপপাদ্যগুলি আলোচনা করব। বিভিন্ন ক্লাসের অন্যান্য বিভিন্ন উপপাদ্য রয়েছে বা জ্যামিতিক বিভিন্ন প্রবলেম রয়েছে। ঠিক আছে, আমি ম্যাথমেটিক্সের বিভিন্ন প্রবলেম নিয়ে ভিডিও তৈরি করি। ঠিক আছে, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, হ্যাঁ, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার তৈরি করা ভিডিওগুলি তোমাদের কাছে খুব সহজে গিয়ে পৌঁছে যায়। ঠিক আছে, আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।